ছবিগুলো যে এআই দিয়ে বানানো, পুলিশ এনেই সুদেবের কাছে প্রমাণ করে দিয়ে সুদেবকে উচিত শিক্ষা দিল লাজু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে লাজু কাজ করছিল। তখনই সুদেবের বাবা বলে, বুঝেছিস সুদেব, কারেন্টের বিল এবার কত বেড়েছে? ৩০ টাকা বেশি দিতে হয়েছে। কারেন্ট এত চালালে কি করে হবে? আমাকে কি পাড়া শুদ্ধ সবাইকে দেখাতে হবে নাকি? লাইট আর ফ্যান দিনভর চালিয়ে? তখনই লাজু কিছুই বলে না, চুপ করে থাকে। তারপরেই সুদেবের মা আশার এসে বলে, সবে তো মাত্র ৩০ টাকা বেশি দিয়েছো, এই মাসে তো ১৩০ টাকা বেশি গুনতে হবে। এমন যদি রাতভর ফ্যান আর লাইট জ্বলতে থাকে তাহলে তো বিল বেশি আসবেই। তখনই সুদেবের বাবা বলে, না 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 না, এটা করলে চলবে না। টাকা কি আর গাছে ধরে নাকি? এখন থেকে রাত ১০টার পরেই কারেন্ট চালানো বন্ধ। কোনো লাইট জ্বলবে না। তখন লাজু বলে, মানে? লাইট জ্বলবে না মানে? আমি তো ওই রাত ১০টার পরে একটু সময় পাই পড়াশোনা করার জন্য। তাই আমি যদি রাত ১০টার সময় না পড়ি, তাহলে রাত জেগে না পড়লে আমি পড়াটা পড়বো কখন? তখন সুদেবের বাবা বলে, কেন? রাত জেগে কেন পড়তে হবে? দিনের বেলা পড়তে পারো না? তখন লাজু বলে, দিনের বেলা সংসারে হাজারটা কাজ থাকে। দিনের বেলা আমি সময়টা পাই কোথায়? ঠিক আছে, তাহলে আপনারা বলে দিন, আমি দিনের বেলা কোনো কাজ করব না। শুধু পড়াশুনো করব। তখনই সুদেবের মা বলে, কি ও লক্ষ্মী মেয়ে মেয়ে মানুষ, এই বয়স্ক শাশুড়ি কাজ করবে আর সে কিনা পায়ের উপর পা তুলে বসে বসে পড়াশোনা করবে? এত বড় সাহস তোমার? তখন লাজু বলে, আমি আর এখানে ভুল কি বলেছি? আমার কারেন্ট জ্বালানো নিয়ে যদি এত সমস্যা হয়, পড়াশোনা নিয়ে এত সমস্যা হয়, তাহলে তো আমি বলবোই। আর তাছাড়া এই ইলেকট্রিসিটি বিল তো আপনারা দেন না, এটা তো আমিই দেই। তাই ৩০ টাকা বেশি দিলেন না ১৩০ টাকা বেশি দিলেন সেটা তো আপনাদের চিন্তা করার দরকার নেই। তখন তো সুদেবের বাবা সহ সবাই চমকে যায়। তখন সুদেব বলে, রাজু, তুই আমার বাবাকে এই ইলেকট্রিসিটি বিল নিয়ে কথা শোনাচ্ছিস? তোর এত বড় সাহস? তুই কটা টাকা সংসারে দিস বলেই তোর এত বড় সাহস হয়ে গেছে? তখন লাজু বলে, না, সাহস হয়নি। শুধুমাত্র আমি সত্যি কথাটা বলেছি। আর সত্যি কথাটা বলতে না আমার কোনো রকম কোনো সমস্যা নেই। আমিই তো দিচ্ছি। তাহলে বলে দিক না, এই বাড়িতে যদি আমি না থাকতে পারি, তাহলে বরং আমি এখান থেকে চলে যাই। তাহলেই তো ভালো হবে। বলে দাও, জানিয়ে দাও। তাহলে আমি বিকাল বেলায় এখান থেকে যাওয়ার বন্দোবস্ত করছি। এই বলেই সেখান থেকে লাজু চলে যায়। তখনই সুদেবের বাবা বলে, দেখো, এ সবকিছু তোমার ছেলেটার জন্য হয়েছে। তোমার ছেলে নিজের বউকে বাগে আনতে পারছে না। তখন সুদেব বলে, দেখো না এবার আমি কি করি। অন্যদিকে দেখা যাবে বনলতা আর অনুভব বনলতা লয়ারের সামনে নিজের লয়ারকে নিয়ে বসেছে। তখন বনলতার লয়ার বলে, আচ্ছা মিস্টার চ্যাটার্জি, এবার বলুন, আপনি কেন আমার ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে চেয়েছেন? তখন অনুভব বলে, ও, আপনার ক্লায়েন্ট বুঝি এ কথাই বলেছে? আসলে ওর না এই মিথ্যে বলার স্বভাব রয়ে গেছে, অনেক বাজে হ্যাবিট। সেজন্যই ওর সঙ্গে আমি একা দেখা করিনি। না হলে এইভাবে মিথ্যে কথাটা বলতে পারলো? আমি তো শুধুমাত্র ওকে কল করেছিলাম যে ডিভোর্স পেপারে সইটা কবে করবে। তখনও আমার সঙ্গে দেখা করতে চায়। আর ওর সঙ্গে না দেখা করার আমার কোনো ইচ্ছেই নেই। সেজন্য এখানে আমার লয়ারকে নিয়ে আমি এখানে এসেছি। আপনি বুঝতে পারছেন তো? তখন এই কথা শুনে বনলতার লয়ার চমকে যায়। তখন বনলতা বলে, প্লিজ অনুভব, ৫ মিনিট আলাদা করে তোমার সঙ্গে আমি কথা বলতে পারি? তখন অনুভব বলে, না, তোমার সঙ্গে আমি আলাদা করে ১ মিনিটও কথা বলতে চাই না। তুমি শুধু বলো যে তুমি সইটা কবে করবে। তখন বনলতা বলে, এই ১ বছরে আমি কি তোমার কাছে ৫টা মিনিটও চাইতে পারি না? তখন অনুভব বলে, না, এই ১ বছরে না তুমি অনেক কিছু করেছো, অনেক ক্রিমিনালি কাজ করেছো। তাতে এটা প্রমাণ হয়ে গেছে যে তুমি কোনোদিনও শুধরাবন নয়। আর তাছাড়া এটা যদি আমি কোর্টে সবাইকে বলি না, তখন কিন্তু আমার কেসটা চালু করতে আরো বেশি সুবিধা হবে। সেটা কি তুমি চাও? তখন বনলতা বলে, আচ্ছা অনুভব, তুমি তো শুধুমাত্র আমার কাজকর্মের জন্য আমাকে ডিভোর্স দিতে চাও না? তুমি তো চাও ওই লাজুর কথায়। লাজু নিশ্চয়ই আমাকে ডিভোর্স দেওয়ার কথাই বলেছে তোমাকে। সেই জন্য তুমি ডিভোর্স দিতে চাও? তখন অনুভব বলে, শোনো বনলতা, তোমার মুখ থেকে না এইসব আজব কথাবার্তাগুলো আমি আর শুনতে চাই না। আমি যেটা জিজ্ঞাসা করেছি তুমি সেটা বলো। তখনই লয়ার বলে, আচ্ছা আমার ক্লায়েন্ট যা করেছে, উনি তো ওনার সংসার বাঁচাতে করেছে। তখন অনুভব বলে, প্লিজ আমাকে না এসব কথাগুলো আর বলবেন না। আমি এসব কথাগুলো আর শুনতে চাই না। অনেক শুনেছি, অনেক সময় দেওয়া হয়েছে। কিন্তু সেই সময়ে আপনার ক্লায়েন্ট কোনো রকম কোনো কিছু করতে পারেনি, নিজের এই যে কুকর্মের জন্য। তখনই অনুভবের উকিল বলে, দেখুন, আপনি শুধু বলুন যে আপনি কখন সইটা করবেন। আপনি প্লিজ সইটা করে দিন। তখন বনলতা বলে, আমি যদি সইটা না করি? তখন অনুভব বলে, বেশ, সইটা না করলে আমাকে যা করতে হয় আমি তাই করব। কোর্টে গেলে নিশ্চয়ই ব্যাপারটা ভালো হবে না?
তখন বনলতা কিছু না বলে সইটা করতে গিয়েও আবার আটকে যায় আর বলে, আমাকে একটু সময় দাও, আমি এইভাবে পারছি না। তখন অনুভব বলে, বেশ, আমি জানতাম যে এইভাবে তুমি সইটা করবে না। ঠিক আছে, তোমাকে সময় দিলাম, দেখি তুমি কবে নাগাদ সইটা করো। না হলে তো আমাকে কি করতে হবে তুমি জানো। এই বলে অনুভব সেখান থেকে চলে যায়। তখনই বনলতার উকিল বনলতাকে বলে, ম্যাডাম, এইভাবে ঝুলিয়ে না রেখে আপনি বরং সইটা করে দিন, সেটাতেই ভালো হবে। তখন বনলতা মনে মনে বলে, আমি সইটা করি বা না করি, এবার লাজুর জীবনটা আমি শেষ করবই। লাজুর এমন অবস্থা করব না যে ওর সংসারটাই না টিকে, সংসার যেন ওকে না করতে হয়। তখন এই কথা বলে বনলতা বাড়িতে গিয়ে সে জগাদের সঙ্গে কথা বলে আর বলে, একবার তোমাদের দিয়ে কাজ করাতে চাইলাম, লাজুর নাম বলতে বলেছি শুধু, তোমরা তো আমার হাজবেন্ডের কাছে সব বলে দিয়েছো। এবার একটা সিম জোগাড় করে দিতে পারছো না? শোনো, সিম কার্ডটা জোগাড় করে দাও, তাহলে টাকাটা তোমরাই পাবে। আর যদি না করো, তাহলে টাকা দিলে কিন্তু লোকের অভাব নেই। এই বলে ফোনটা রেখেই আরেকজনকে ফোন করার বলে, কাজ হয়ে গেছে। তারপরে বনলতা ফোনে কতগুলো ছবি আসে, যেখানে বিশ্বকে নিয়ে আর লাজুকে নিয়ে খারাপ খারাপ এআই দিয়ে ছবি বানিয়ে আনে বনলতা। তারপর সেগুলো সুদেবের বাবার কাছে পাঠিয়ে দেয়। ওইদিকে সুদেবের বাবা ছবিগুলো দেখা মাত্রই এসে সুদেবকে ডাকতে থাকে। এদিকে লাজু রান্না করছে। তখনই সুদেবকে বলে, আরে কুলাঙ্গার, এখানে আয়, তোর বউ যা কীর্তি করেছে না, এবার তো আমাদের এই সমাজ থেকে বের করে দেবে রে, সমাজে মুখ দেখানোর উপায় থাকবে না। তখনই সুদেব আর সুদেবের মা বলে, কেন, কি হয়েছে? তখন সুদেবকে আর সুদেবের মাকে ছবিগুলো দেখায় সুদেবের বাবা। তখন তো সুদেবের মুখে একদম তালা মেরে যায়, কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন সুদেবের মা বলে, হায় হায়, আমার বাড়ির পুরো অসিদ্ধি করে দিল এই মেয়েটা, পাপে পুরো ভরে গেছে গো। কি করব আমি? এই মেয়েকে দিয়ে কি করবো? আমরা তো জানতাম শুধুমাত্র ওই বাড়ির ছেলের সঙ্গেই লটর পটর, এ তো দেখছি আবার অন্য ছেলের সঙ্গেও। তার মানে ও শহরে এসব করেই বেড়ায়, পড়ালেখার নামে এসব করে। তখন সুদেব কিছুই বলে না। তখন সুদেবের বাবা বলে, আরে ঘোড়া, তুই কি দাঁড়িয়ে থাকবি? তুই তোর বউকে কিচ্ছু বলবি না? তখনই সুদেব গিয়ে লাজু চুলের মুঠি ধরে লাজুকে নিয়ে আসে। তখন লাজু বলে, তুমি আমার গায়ে আবার হাত তুলছো? তোমার এত বড় সাহস! আমি কিন্তু এবার পুলিশের কাছে যাব। তখন সুদেব বলে, এত কিছু করার পরেও তোর মুখ দিয়ে আবার কথা বেরোচ্ছে? এত বড় সাহস তোর! তখন লাজু বলে, আমি কি করেছি? আমি কিচ্ছু করিনি। আর খবরদার, আমার গায়ে একদম হাত তুলবে না। তোমাকে এত বড় সাহস কে দিয়েছে যে তুমি আমার গায়ে হাত তোলো? শোনো, আমি তোমাকে আবার সাবধান করছি, তুমি যদি আরেকবার আমার গায়ে হাত তোলো না, তাহলে কিন্তু আমি সোজা পুলিশের কাছে যাব। তারপরে পুলিশ তোমার কি অবস্থা করবে সেটা পুলিশ বুঝে নেবে। তখনই সুদেবের বাবা বলে, এত বড় সাহস! নষ্টা মেয়ে মানুষ, এত কিছু করার পরেও মুখ থেকে কথা সরছে না। তখনই লাজু বলে, আমি কি করেছি? তখন সুদেবের মা ঠাসিয়ে একটা লাজুকে চড় মারে আর বলে, এখনো আবার মুখে মুখে কথা বলা হচ্ছে? তারপরে আবারও চড় মারতে গেলেই লাজু হাতটা ধরে ফেলে আর বলে, একদম না, আমার গায়ে একদম হাত তুলবেন না। আপনাদের এত বড় সাহস হয় কি করে আমার গায়ে বারবার করে হাত তোলার চেষ্টা করেন? হাত তোলেন, আমি কি করেছি? তখনই সুদেব সে ছবিগুলোকে দেখার বলে, তুই কি করিসনি বল, তোর এত বড় সাহস! তখন তো লাজু ছবিগুলো দেখতেই অবাক হয়ে যায়, তাকিয়ে থাকে। তখন সুদেব বলে, এর পরেও তুই বড় বড় কথা বলবি? তুই এসব করে বেড়াস? তোকে এত বড় সাহস কে দিয়েছে? তখনই বনলতা ওই পাশ থেকে মনে মনে ভাবে, না, এতক্ষণে নিশ্চয়ই ছবিগুলো দেখে সংসারে আগুন লেগে গেছে। আমি এই জন্যই তো সুদেবের বাবাকে পাঠিয়েছি, কারণ সুদেবকে পাঠালেই সুদেব ব্যাপারটা চেপেও যেতে পারতো। আর সুদেবের বাবা নিশ্চয়ই সুদেব আর সুদেবকে দেখিয়ে দিয়েছে। এখন শুধু সুদেবকে ফোন করে এটা বলে দিতে হবে, লাজুকে যেন কলকাতায় কিছুতেই আসতে না দেয়। এই বলেই সুদেবকে ফোন করে বনলতা। তখন সুদেব ফোনটা ধরলেই আর বলে, টিচার দিদিমণি, তোমাকে আমি পরে ফোন করব, এখানে একটা কাণ্ড ঘটে গেছে। তখন বনলতা বলে, কি হয়েছে বলবে তো? তখন সুদেব সবটা খুলে বলে। তখন বনলতা সুদেবের কাছে সব শুনে সুদেবকে আরো বুদ্ধি দিয়ে দেয়। তারপর ফোন রাখলে বনলতা ওখান থেকে তো ভীষণ খুশি। এইদিকে সুদেব বলে, শোনো, ওর বড় বড় কথা না সব ঘুচাচ্ছি। ও পড়ালেখা করতে পারবে না, ও এখন থেকে একদম বাইরে যাবে না, এটাই আমার কড়া নির্দেশ। তখন লাজু বলে, তুমি বললে আমি কেন শুনবো? কেন শুনবো বলো তো? আর শোনো, আমি এই যে পড়ালেখা করছি, তার পিছনে কিন্তু তোমার কোনো অবদান নেই। হ্যাঁ, তুমি আমাকে ভর্তি করিয়ে দিয়েছিলে ঠিক আছে, কিন্তু আমার যোগ্যতায় আমি পড়াশোনা করছি। আমি আমার টাকায় পড়াশোনা করছি, বরঞ্চ তোমাদের সংসার পর্যন্ত টানছি আমার টাকা দিয়ে। তোমরা সেটা ভুলে গেছো? আর তোমরা এখন কিনা আমাকে বড় বড় কথা বলছো? আমি না পড়ালেখা কিছুতেই বন্ধ করব না, সেটা যে কেউ হোক, বন্ধ করব না। আর এখানে এই ছবিগুলো দেখে এত লাফাচ্ছ যে তোমরা, এই ছবিগুলো আমি যদি বলি যে ছবিগুলো সত্যি নয়, এই ছবিগুলো বানানো,
এখন ছবি দিয়ে কত কিছু করা যায় তোমরা জানো? তখন তো সুদেব বারবার করে ছবিগুলো দেখতে থাকে। তখন সুদেবের মা বলে, এত বড় সাহস! এই মেয়ে আবার এখনো এত বড় বড় কথা বলছে। ছবিগুলো দেখেও আবার কিনা বলছে এই ছবিগুলো নকল। এই মেয়ে তো দেখছি লাজ্জা কিছুতেই নেই। ওকে বের করে দাও, এখান থেকে বের করে দাও। তখন সুদেব বলে, না মা, ওকে বের করে দিলে তো ও আরো সুযোগ পেয়ে যাবে। তার থেকে ওকে এই বাড়িতেই রাখবো, ও কোথাও যাবে না। তখন লাজু বলে, একদম আমাকে আটকে রাখার চেষ্টাও করবে না। আমি বরং এই ছবিগুলো নিয়ে পুলিশের কাছে যাব। তখন ওনাদেরকেই তদন্ত করতে বলবো, যে ওনারাই তদন্ত করে বলুক এই ছবিগুলো কি সত্যি না মিথ্যে, আর কে পাঠিয়েছে সেটা প্রমাণ হয়ে যাবে। তখনই সুদেবের বাবা চমকে যায়। তারপর দেখা যাবে লাজু ঠিকই পুলিশের কাছে যায়। ওইদিকে পুলিশ নিয়ে বাড়িতে আসে। তখন তো সুদেব ভয় পেয়ে যায় পুলিশ দেখে। তখন লাজু বলে, অফিসার, উনি আমাকে বলেছে যে আমার কলেজে গিয়ে গিয়ে নাকি এই এআই দিয়ে বানানো ছবিগুলো সবাইকে দেখাবে, আমার মান সম্মান পুরো শেষ করে দেবে। তখনই পুলিশ অফিসার সুদেবকে উচিত শিক্ষা দেয় আর বলে, আপনি বলেছেন এই কথা? তখন তো সুদেব ভয়ে একদম কাতর হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।